প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে বুঝলাম আমার স্বামী মহাশয় আমাকে ঠিক পছন্দ করেননি। তার হাবভাবে বেজায় বিরক্তের প্রকাশ। আমার সঙ্গে কথা বলা তো দূর, ফিরে তাকাতেও একরাশ অরুচি যেন। আমি মনমরা হয়ে একলা একলা বসে রইলাম রাত 1টা অবধি। স্বামী নামক প্রাণীটির ছায়ার চিহ্নটাও দেখতে পেলাম না। চতুর্থ দফায় হাই তুলতে যাব, ঠিক তখনই একটা লম্বা কালো অবয়ব ঘরের ভিতর প্রবেশ করলো। আমি ঘোমটার তলে থমকে গেলাম। ভয়ে হাত পা নিষ্পিস করতে লাগলো। বুকের ভিতর হাতুড়ির বাড়ি। মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে গেল রুহুটা। নিজেকে আরও গুটিয়ে নিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। লম্বা ঘোমটা থাকার কারণে তার চেহারা আমি দেখতে পেলাম না। তার পায়ের গতি দেখেই বুঝলাম অনেকটা জোরের মুখেই পড়ে আসতে হলো এ ঘরে। নিমিষেই মন খারাপ বেড়ে আকাশ ছিল আমার। কি এমন কারণ? আমাকে মানতে পারছে না কেন সে? আমাদের বৈবাহিক ঘটনাটা সম্পূর্ণ পারিবারিকভাবে ঘটেছে। যেভাবে 8-10টা মেয়েকে লোকে দেখতে যায়, সেভাবে আমাকে দেখতে এসেছিল এনারা। এরপর পছন্দ, গুরুজনদের আলাপ আলোচনা, দীর্ঘ 1.5 মাস জুড়ে বিয়ের আয়োজনের পর আজ কাঙ্ক্ষিত দিনটি হাতে পেলাম। পাত্রপাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেওয়ার নিয়মটা আমাদের বেলায় না ঘটলেও তাকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম অন্তত, আমাকে কি পছন্দ হয়েছে আপনার? উত্তরে তিনি বলেছিলেন, এখানে অপছন্দের কিছু নেই। এইটুকু বলেই উনি ফোন কেটে দিয়েছিলেন। আমি ধরে নিয়েছিলাম লজ্জা, এখন মনে হচ্ছে সংকোচ। হয়তো আমাকে দারুণ অপছন্দ তার। মুখ ফুটে বলতে পারেনি আমি কি ভাববো এই ভেবে। 7-5 চিন্তারা মগজটাকে ঘোলাটে করে তুলেছে। ছোট্ট দম ফালাবো ঠিক এমন সময়ে ওনার রুক্ষ কণ্ঠস্বর আমাকে কাঁপিয়ে তুলল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। কথাটি স্বাভাবিক, সহজ সরল, বেশ ভদ্রতার সঙ্গে বলা, অথচ ভীষণ কাঠিন্য যোগ করা। আমি বিস্মিত হয়ে রইলাম। কোনোভাবে মাথা হেলিয়ে হ্যাঁ উত্তর প্রদানের সঙ্গে সঙ্গেই তিনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আমি মূর্তির ন্যায় জমাট তখনও। একটু একটু করে রাত বাড়ছে। একসময় ফুরিয়ে যাবে হাওয়ায় মিঠাইয়ের মতন। ফুটে উঠবে আলোকিত আকাশ, যেখানে চাইলে দুনিয়ার সব কষ্ট উবে যায়। ওই আসমানের কোথাও বসে আছেন যিনি, যার হুকুমে চলছে গোটা পৃথিবী। তিনি আমাকে দেখছেন, শুনছেন, আমার কষ্ট আর যন্ত্রণাগুলো উপলব্ধি করতে পারছেন। এই তো ঢের। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এর চেয়ে বড় জাদুবাণী আর হয় না। আমি গোসল শেষে ফজরের নামাজ আদায় করে বারান্দায় এসে দাঁড়ালাম। কোমর সমান চুলগুলো মেলে গামছাটা তুলে নিলাম অন্য হাতে। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ মাত্র। এরই ভিতর চারপাশ ফকফকে হয়ে উঠেছে। বাতাসে বিশুদ্ধতার ঘ্রাণ। গতকাল সারা রাত একলা কেঁদে কেটে ঘুমানোর অসহ্য ব্যথাটা এখন আর তাড়া করে বেড়াচ্ছে না এত। মনটা হালকা লাগলেও মুখটা ভার তখনও। আমার ভার মুখখানা আরও ভার হলো পাশের বারান্দায় নজর পড়তেই। সেখানে এলোমেলোভাবে উড়ছে ক্রিম রঙের শেরওয়ানিটি। এটি গতকাল বিয়ের সময় আমার স্বামী পরেছিলেন। সারা রাত উনি আসেননি। তবে কি পাশের রুমে ঘুমিয়েছিলেন? কিন্তু কেন এমনটা করছেন যখন আমাকে বিবাহ করতে কোনো সমস্যাই ছিল না ওনার? তাহলে বিয়ের পর কেন আমাকে দূরে ঠেলে দিয়েছেন? আমার থেকে দূরে দূরে থাকছেন। দুটো কথা বলছেন না, ভুল করে আমার চোখে চোখ পড়া মাত্র ফিরিয়ে নিচ্ছেন। কি লুকাতে চাইছেন উনি? কোনো মিথ্যা কথা নাকি ঘৃণিত অপরাধ? আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কানের পাশ ঘেঁষে এক চিলতে বাতাস উড়ে গেল। আমি সম্বিত ফিরে পেলাম। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে আমি কোনোভাবে আটকে রাখতে পারলাম না। বরং সেকেন্ডের ব্যবধানে আমার চিত্ত অস্থির হয়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম। এ যেন নিজের সঙ্গে নিজেরই মৌন যুদ্ধ। ছোটবেলা থেকে বাবা মায়ের ভীষণ আদরে বড় হওয়া আমি স্বামীর অবহেলার পাত্রী, তা প্রথম দিনেই, একদমই বিনা কারণে। আফসোসটা এখানেই। অন্তত একবার আমাকে উনি বলতেন, আমি নিজে থেকে বিয়েটা ভেঙে ফেলতাম। আমার আব্বা আম্মা কখনোই আমার অসম্মতিতে বিয়ে দিতেন না। মনের ভিতর থেকে কে যেন উকি মারল। নরম মনের আমি এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, এই অবহেলা এবং দূরত্বের পিছনের কারণটা খুঁজে বের করব। যদি আমাদের ভিতর তৃতীয় ব্যক্তি থেকে থাকে তবে আমি বেরিয়ে আসব। আমি হয়তো ওনার এবং অন্য কারো ভিতরে তৃতীয় ব্যক্তি হয়ে গেছি।
দরজায় টোকা পড়ল। চোখ মেলে ঘড়িতে সকাল 8টা আবিষ্কার করলাম। দ্রুততার সঙ্গে নিজেকে গুছিয়ে মাথায় আঁচল টেনে দরজা খুললাম। আমার স্বামীর মামাতো বোন অধরা এবং আমার ননাস শাহরিন আপু দাঁড়িয়ে। তারা আমাকে নিতে এসেছেন। আমি স্মিত হেসে বেরিয়ে এলাম। আসার সময় অধরা আমার গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, চুল ভেজা কেন ভাবি? আমি প্রশ্নের জবাব দিতে গিয়েও দিলাম না। তার ঠোঁটে দুষ্টু হাসি। আমার কাছে এর কোনোই উত্তর নেই। মলিন মুখের মৃদু হাসিখানা ছুঁড়ে দিয়ে আমি গটগটিয়ে এগিয়ে চললাম। সারাদিনে কোনো প্রকার কাজ না করলেও এখন বেশ ক্লান্ত আমি। কিছুক্ষণ আগেই সকল মেহমানদের বিদায় হয়েছে। বাড়িতে এখন আমি, আমার শাশুড়ি, আমার দেবর লাবিব এবং আমার স্বামী। ও এতক্ষণেও তার নামটা আমি উল্লেখ করিনি। মহাশয়ের নাম প্রহর। ওনারা সৈয়দ বংশের, আর আমার নাম রূপ। ছোট্ট সোজা একটি নাম, রূপ। আমিও এই নামের মতোই সহজ সরলভাবেই জীবনটাকে ভাবতাম, কিন্তু এখন নিজেকে কুটিল এবং জটিল করে তুলতে ইচ্ছে করছে। কেননা এরই ভিতর আমি আবিষ্কার করেছি ওই রুক্ষ মানুষটিকে আমার প্রচণ্ড মনে ধরেছে। তাকে নিয়েই স্বপ্ন সাজানো কাঙ্ক্ষিত সোনার সংসারটি সাজাতে চাই আমি। তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে উজাড় করতে ইচ্ছে করছে। মাত্র একদিনের ব্যবধানে এতটা পাগল কি করে হলাম, ভাবতেই লজ্জারা ঘিরে ধরে আমাকে। একেই বুঝি বলে বৈধ সম্পর্কের শক্তি, টান। আমার মা বলতো, যখন তোর বিয়ে হবে তারপর বুঝবি স্বামী কী জিনিস। মায়ের কথার মর্মার্থ এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সারাদিনে একটিবারের জন্য তার সঙ্গে কথা হয়নি আমার। নানান বাহানায় এদিক ওদিক ছিলেন। কিছুক্ষণ আগে আত্মীয়দের এগিয়ে দেওয়ার নাম করে বেরিয়ে গেলেন। এখনও আসছেন না। আমি ক্লান্ত শরীরটাকে বিছানায় মেলে ধরলাম। সারাদিন আম্মার ঘরেই কাটিয়েছি আমি। সকালে সেই যে এই ঘর ছেড়ে বেরিয়েছি, তারপর এই আসলাম। অথচ ঘর গোছানো আম্মা হয়তো কাউকে দিয়ে গুছিয়ে রেখেছেন। মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। চুলের খোপার কারণে শুয়ে আরাম পাচ্ছি না বলে খোপা খুলে ফেললাম। বালিশ সোজা করতে গিয়ে অজান্তে হাত পড়ল চাদরে একেবারে কোণার অংশে এবং সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম। 6 ইঞ্চির মতো জায়গাটা রক্তে রাঙানো। যদিও রক্তের দাগ শুকিয়ে গেছে ইতিমধ্যে, তবু আমার ভেতরটা কাঁপছে। কার রক্ত এগুলো? আর এলোই বা কোথা থেকে? কি আশ্চর্য! আমি নীরবে কাঁদছি। মনটা অস্থিরতায় ভরে রয়েছে। কাউকে রক্তের বিষয়টা নিয়ে জিজ্ঞেস করিনি। অপেক্ষা করছি ওনার। উনি এলেই এই প্রশ্নের জবাব দিতে বলবো। আমার জানা মতে এই ঘরে উনি ছাড়া আর কেউই প্রবেশ করেনি সারাদিনে। রাত 10টার দিকে আমার শাশুড়ি রুমে এলেন। আমি উল্টো পাশ ফিরে শুয়ে ওনাকে না দেখলেও ওনার উপস্থিতি টের পেলাম। দ্রুত হস্তে চোখ মুছে নিলাম। এইটুকু কান্নাতে চোখ ফুলে লাল বর্ণ ধারণ করেছে। আমার আবার কান্নার অভ্যেস নেই। আমার শাশুড়ি হতভম্ব গলায় জিজ্ঞেস করলেন, কিরে মা, কাঁদিস কেন? কি হয়েছে? আমি আমতা আমতা করতে লাগলাম। কি জবাব দেব? উঠে বসতে বসতে জুৎসই জবাব খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম চট করে। বললাম, বাড়ির কথা মনে পড়ছে আম্মা। বলে মাথা নিচু করে রইলাম। আমার শাশুড়ি পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশে বসে স্নেহের গলায় শুধালেন, আমারও যখন নতুন বিয়ে হয় তোর মতো আমিও কাঁদতাম। সবার সামনে না, একা একা। এই ধর, গোসল শেষে ছাদে গিয়েছি রোদ পোহাতে। ওই একলা দুপুরে মন ভরে কেঁদে নিচে নামতাম। চোখ লাল হয়ে থাকতো। কেউ জিজ্ঞেস করলে বলতাম, বেশি পানি দিয়ে গোসল করছি আজ, তাই এমন। কেউ বুঝতো না, অথচ তোর শ্বশুর ঠিকই বুঝে যেত। দুদিনের সম্পর্ক, অথচ কী যে মায়া ছিল মানুষটার মাঝে। রাতের বেলা আমাকে বোঝাতো, বাবার মতো আগলে রাখছে সারা জীবন। মায়ের মতো চুলে তেল দেওয়া থেকে শুরু করে খাইছে কিনা পর্যন্ত সব কিছুর হিসেব রাখতো। সেই মানুষটাকে ছাড়া এখন একা সব সামলাতে হয়। কত কিছুর হিসেব গোলমাল হয়। অনুভব করলাম শাশুড়ি মা চোখ মুছছেন। তখন আমার চোখেও পানির জোয়ার। ভেজা পাতা পলক মেলাতে কষ্ট হচ্ছে। শাশুড়ি মা নিজেও ধাতস্থ হয়ে আমাকে বললেন, আমার ছেলেও যেন সেভাবেই তোকে আগলে রাখে, আজীবন দোয়া করি। যতই আমরা থাকি না কেন, স্বামীর উপরে এবং স্বামীর মতো আর কেউ হয় না মেয়েদের রে। আমার বুকে তখন উতাল পাতাল কাঁপন। আমি কান্না চাপানোর আপ্রাণ চেষ্টা করছি। যে মানুষটার উপর বিশ্বাস ও ভরসা রেখে
অন্য মাটিতে নিজের শেকড় গড়তে এলাম, সেই মানুষটি আমাকে অবহেলার পাত্রী বানিয়ে ছাড়ল। এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে। আমাকে ডিনার করার জন্য বললেও আমি রাজি হলাম না। আমার শাশুড়ি মা হাত ধরে টেনে নিয়ে গেলেন। টেবিলে আমার দেবর লাবিব বসে রয়েছেন। তিনি গোগ্রাসে গিলছেন দেখলাম। আমার হঠাৎই হাসি পেয়ে গেল। ব্যাপারটা আমার দেবর খেয়াল করে এক চোখ টিপলেন। আমি ঘাবড়ে গেলাম, হতবিহ্বল চোখে চাইলাম। এবার লাবিবের ঠোঁটে দুষ্টু হাসি। আমারও হাসি পেয়ে গেল। দেবর হিসেবে এইটুকু মজা করার অনুমতি তাকে দেওয়াই যায়। ঠিক তখনই খেয়াল করলাম আমার স্বামী মহাশয় মেইন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। শাশুড়ি মা তাকে দেখে বললেন, চলে আসছিস, আয় বস, তোর জন্য বৌমাও না খেয়ে আছে। শুনলাম উনি গম্ভীর কণ্ঠস্বরে উত্তর দিলেন, তা তো দেখতেই পারছি। এই বলেই উনি ঘরে চলে গেলেন। আমি দোটানায় পড়লাম। আমার কি ওনার পিছু পিছু যাওয়া উচিত নাকি খেতে বসা উচিত? দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যখন, তখন শাশুড়িমাই সাহায্য করলেন, আমাকে খেতে বসিয়ে দিলেন। উনি ফ্রেশ হয়ে আসবেন এমনটা বলার পর আমিও অল্প একটু খেয়ে নিলাম। আমার খাওয়া শেষে উনি আসছেন না দেখে আমাকে ঘরে পাঠালেন আম্মা। এসে দেখি উনি বিছানায় আদর্শ অবস্থায় মোবাইল টিপছেন। আমার ছায়া যেই না রুমে পড়ল, ওনার কপালে ভাঁজ সৃষ্টি হলো কতগুলো। ব্যাপারটা আমার নজর এড়ালো না। মন খারাপের একটা স্ফুলিঙ্গ ভিতর থেকে বের হতে চাইল। আমি পুরোপুরি ইগনোর করলাম সেটাকে। কথায় কথায় মন খারাপ করলে চলবে না। বাঙালি নারীদের চলেও না। সংসার করতে গেলে মান অভিমান বিসর্জন দিয়ে তবে সংসার করতে হয়। উনি ওনার মতো ফোনে ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি তাই আগ বাড়িয়ে মৃদু কণ্ঠে বললাম, খাবেন না? উনি উত্তর দিলেন না। আমার গলায় কষ্টের দলা পাকিয়ে উঠল। হজম করার চেষ্টা করেও করতে পারছি না। জীবনে কেউ এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিনা জানি না। এর দ্বিতীয় দিন একটা স্বপ্নের দিনের ন্যায় থাকে সবার জন্যে। এই সময় প্রেম হয়, ভালোবাসা হয়। একজন অপরজনের সাথে একটু কথা বলার জন্য ছটফট করবে, একজন অপরজনের উপর অধিকার খাটাবে, মেহমানদের ভিড়ে কিছুটা সময় কাটানোর আপ্রাণ চেষ্টা করবে। এভাবেই না দুজনের প্রতি দুজনের টান বাড়বে। অথচ আমার সাথে কি কাহিনীটাই না ঘটছে, কি অদ্ভুত। আমি আবারও বলার চেষ্টা করলাম, খাবেন না? অথচ গলা দিয়ে কোলা ব্যাঙের ঘর ঘর শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। তেতো অনুভূতিতে মন বিষাক্ত। আমার রোদ ঝলমলে আকাশে কোথা থেকে এই কালো মেঘের আবির্ভাব ঘটল জানি না। ফিরে চলে যেতে চাইলাম, হঠাৎ মনে পড়ল রক্তের কথাটা। 1 মিনিট সময় নিয়ে নিজেকে সাহস জোগালাম। অনেকটা গাঢ় কণ্ঠে প্রশ্ন করে বসলাম এবার, চাদরে ওটা কিসের রক্ত? উনি এবার ভূত দেখার ন্যায় চমকে উঠলেন। ফোন ফেলে দিয়ে চাদর টানাটানি শুরু করলেন। মুখ দিয়ে প্রশ্ন করে চলেছেন, কই রক্ত, কোথায়? আমি বললাম, বালিশের পেছনে দেখুন। আমি গোছ করে রেখেছি যাতে কেউ না দেখে। কেউ দেখেনি তো? না, শুধু আমিই। যাক, উনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু আমি স্বস্তি পেলাম না। পুনরায় জবাবের প্রত্যাশায় প্রশ্ন করলাম, বললেন না তো কার রক্ত এগুলো? আপনাকে তো জখম দেখাচ্ছে না, তবে আর এখানে এলো কি করে? ওনার মসৃণ কপাল আবারও ভাঁজ বিশিষ্ট হলো। আমিও শক্ত হওয়ার চেষ্টা করছি। উত্তর আমার জানতেই হবে। উনি হঠাৎ রূঢ়ভাবে বললেন, সে তোমার না জানলেও চলবে। এটা আমার ঘর, এখানে কোথায় কি হচ্ছে তা আমি জানবো না? ফট করে মুখ দিয়ে জোরালো গলার প্রতিবাদ বেরিয়ে এলো। দেখলাম ওনার ঠোঁট জুড়ে তাচ্ছিল্যের হাসি। এটা তোমার ঘর? একদিনে ঘর তোমার নামে হয়ে গেল? মা লিখে দিয়েছে নাকি? আমি জবাব দিতে পারলাম না। চোখ ভরে উঠল আবারও। অভিমান হলো এবার, কড়া অভিমান। ঠিক করলাম আগামীকাল বাবার বাড়ি যাওয়ার পর আর কোনোদিনই ফিরে আসবো না। ওনার এই অহংকার নিয়ে উনি থাকুক। সংসার আর ভালোবাসার কোনো দরকার নেই আমার। আমি বেরিয়ে গেলাম। যাওয়ার আগে লক্ষ্য করলাম উনি বেশ চিন্তিত ভঙ্গিতে কাউকে ফোন লাগাচ্ছেন। আমার বেডরুমের পাশেই আরেকটি ঘর, সেখানে থম ধরে বসে রইলাম। এই ঘরে গতকাল আমার স্বামী থেকেছে, এই বিছানায় ঘুমিয়েছে নিশ্চয়ই। বুকের ভিতর একরাশ অভিমান, তবুও কিসের টানে যেন খুব অসহায়ের ন্যায় আমি বিছানায় হাত বোলালাম। যাকে একবারও শুয়ে দেখার কপাল আমার হয়নি, তার জন্য মন কেন কাঁদে বুঝি না। এর চেয়ে আগেই তো ভালো ছিলাম। এত জ্বালা যন্ত্রণা আর চিন্তা কিছুই ছিল না। বাবার ঘরে অতিরিক্ত আদর পাওয়ার জন্যই কি আমার সাথে এমনটা হচ্ছে? স্বামীর আদর কি কপালে নেই? তবে চোখ বেয়ে টপাটপ পানি পড়তে লাগলো। আমি মোছার চেষ্টা করলাম না। সব কষ্ট মুছে দিলে চলে যায় না।
ঘরে কেউ ঢুকেছে অনুভব করতে পেরে আমি গুটিয়ে গেলাম। দ্রুত চোখ মুছে পিছন ফিরে দেখলাম আমার দেবর লাবিব দাঁড়িয়ে। আমাকে দেখে উনি বললেন, ভাবি আপনি? আমি বিষম খেলাম, কি বলবো, কি অজুহাত দেখাবো। চোরা চোখে চেয়ে রইলাম। লাবিব বললেন, ভাইয়া তো ওই রুমে। আমি বিছানা গুছাতে এসেছিলাম, ঝটপট উত্তর দিলাম। লাবিব হেসে দিলেন, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাবি, এই ঘরে কেউই থাকে না, এটা গেস্ট রুম। ও, এখানে শুধু গেস্টটা এলে তবেই থাকে? হ্যাঁ, এছাড়া সারা মাসই আম্মু দরজা তালা দিয়ে রাখে। আজকে সব মেহমান চলে গেল, দেখবেন কালকে এই দরজায় তালা মেরে দিবে আম্মু। আমার ইয়ারফোন এই রুমে রেখে গেছে অধরা, সেটা নিতে এলাম। ও, গতকাল রাতেও কি এই ঘরে গেস্টরা ছিল? হুম, অধরা, বড় আপু, ওনার ছেলে, এরাই ছিল। কেন ভাবি? আমি মাথা নাড়িয়ে বললাম, এমনি কিছু না। আমি বেরিয়ে গেলাম, মাথায় জট লাগলো। তাহলে ওনার শেরওয়ানি কেন বারান্দায় ছিল? আর উনি যদি এই ঘরে না থেকে থাকেন, তবে কোথায় থেকেছেন রাতে? কিছুই বোধগম্য হচ্ছে না, সব কিছু রহস্য এবং ধোঁয়াশা। তুমি এরকম পাগলের মতো করছো কেন বলো তো? তোমার কি মনে হয় 7 বছরের সম্পর্ক আমি এভাবে নষ্ট হতে দেব? অবশ্য দোষ সম্পূর্ণ তোমার। আমার সাথে রাগারাগি না করলে আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না, বুঝছো? আমি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলাম। ঘরে ঢোকা মাত্রই কথাগুলো কানে এলো। প্রহর সাহেব বারান্দায় কথা বলছেন কারোর সঙ্গে ফোনে। উক্তিগুলি তারই। তাহলে আমাকে অবহেলা করার পিছনে কারণ এই, ওনার 7 বছরের সম্পর্ক আছে। ছি ছি ছি, আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলেন উনি, এইভাবে। ঢোক চেপে ঢুকরে উঠলাম। গঙ্গানি শব্দটা এতটাই জোরে হলো যে উনি টের পেয়ে গেলেন। সব্যস্তভাবে ফোন রেখে ছুটে এলেন আমার সামনে। আমি তখন মাটিতে বল ছেড়ে পড়ে আছি, শরীরটা নিশ্চল লাগছে, চোখ বেয়ে মেঘের ভারী দ্বারা। আমি কোনোদিন ভাবতে পারিনি কারো মাঝে থার্ড পারসন হয়ে দাঁড়াবো। প্রহর সাহেব ঠোঁট চুলকালেন, গাল চুলকালেন, ঘন দাড়িতে হাত বোলালেন। উনি নিশ্চয় ভাবছেন আমাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়। আমিও কাঁদতে কাঁদতে ভাবছি কোন বাণী শুনলে নিজের মনটাকে শান্ত করতে পারবো। অদ্ভুত হলেও সত্যি, এত কিছুর পরও আমার মন বলছে একবার, শুধু একবার উনি আমাকে জড়িয়ে ধরুক, তাতেই দগ্ধ মনের জ্বলুনি কমবে। কি আশ্চর্য, এতটা বেহায়া কবে থেকে হলাম আমি? ছলছল চোখে আমি তার দিকে তাকালাম। তিনি বলার চেষ্টা করলেন, রূপ শোনো। আমার যে কি হলো তখন, কোনো কথায় কর্ণ ঘুরে গেল না। নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়লাম ওনার গায়ের উপর। উনি টাল সামলাতে না পেরে আমাকে ধরলেন কোনো মতে। আমি হাউমাউ করে কাঁদছি, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যাচ্ছে, তবুও থামাতে পারছি না। লজ্জায় গাল নাক সব লালচে বর্ণ ধারণ করেছে। এতটা অপমানিত আর কোনো দিন হয়নি বোধ হয়। যখন হুঁশ ফিরে এলো তখন কান্নার বেগ কমলো, তবুও আশার হয়ে তার কাঁধে মুখ গোজ করে রাখলাম। তার বুকের কম্পন আমাকে সহ কম্পিত করে তুলছে। অদ্ভুত শিহরণ শিরায় শিরায়, রগে রগে, পাঁজরে পাঁজরে কাঁপন ধরছে। কালো মেঘের ঘনঘটা সরে বসন্তর মৃদুমন্দ বাতাস কাঁপিয়ে তুলছে মন বাড়ি। ওনার সারা শব্দ নেই, কোনো বাক্য উচ্চারণ করেননি। কেমন যেন লাগছে আমার। আমি নিজেকে যথাসম্ভব সামলে মুখ তুলে তাকানোর চেষ্টা করলাম। আবিষ্কার করলাম উনি ড্যাবড্যাবে চোখে আমাকে দেখছেন। লজ্জায় মিয়ে গেলাম নিমিষেই। আঁখি পল্লব নামিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। আর কতক্ষণ এভাবে বসে থাকবো তা ভাবতে শুরু করলাম। ঠিক তখনই শুনতে পেলাম তিনি বলছেন, এভাবে কান্নাকাটি করার কারণ কি? আমি উত্তর দিতে পারলাম না। নিজেকে আরও গুটিয়ে এদিক ওদিক মাথা নাড়ালাম। উঠবার চেষ্টা করলে তিনি আমার হাত ধরে টান দিলেন। নিচু হয়ে গেলাম। হুট করে বুক থেকে শাড়ির আঁচল খসে পড়ল। আমি স্তব্ধ হয়ে গেলাম, তিনি স্তব্ধ হয়ে গেলেন। লজ্জারা আমাকে আপদমস্তক ঘিরে ধরল। দ্রুত হাতে আঁচল তুলে উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি বলে উঠলেন, শরীর দেখিয়ে আমাকে বশ করার চেষ্টা করো না। আমি একজনকে কথা দিয়েছি, তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমি তো জেসে আপনার ঘরে আসিনি। গলায় কাঠিন্য যুক্ত করলাম। মেনি বিড়ালের ন্যায় কথা হয়েছে অনেক, এবার যা হবে সব খোলাখুলি। আমার জীবনটা পুতুল খেলা নাকি? চোখ দিয়ে আগুন ঝরছে আমার। দেখলাম উনি খানিকটা ঘাবড়ে গিয়েছেন। আমতা আমতা করে বললেন, ব্যক্তিগত সমস্যা ছিল কিছু, সব কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমাকে বলতে হবে না। যেহেতু আমাদের বিয়েটা পরিবার থেকে হয়েছে, তাই যে কোনো ডিসিশন তারাই নেবে। আমি আমার আব্বা আম্মাকে জানাবো, আপনার আম্মাকেও জানাচ্ছি। তাদেরকে বলুন কোন কারণে আমার জীবন নিয়ে খেললেন আপনি।
সাধারণত আমি ভীষণ দুর্বল মনের অধিকারী, কিন্তু অন্যায় দেখলে আর সহ্য করতে পারি না। কিভাবে যেন খুব শক্ত হয়ে যায়। আর এখানে তো আমাকে নিয়ে অন্যায় হচ্ছে, কিভাবে চুপ করে থাকবো আমি? গতি বাড়ালাম, শাশুড়িকে গিয়ে এক্ষুনি বলবো সবটা। তার আগে আমার স্বামী মহাশয় আমার পায়ের উপর আছড়ে পড়লেন। আমি চমকিত। তিনি অনুরোধের স্বরে বললেন, প্লিজ এরকমটা করো না, প্লিজ, আগে আমার কথাটা শোনো। আমি রুক্ষ স্বরে জবাব দিলাম, আর কি বলবেন আপনি? কিভাবে আমাকে বোকা বানাইছেন সেটা বলবেন? হুম, কিভাবে তোমাকে ঝটকা খাওয়ালাম সেটা বলবো মানে? আমি এবার ভীষণ অবাক হলাম। দেখলাম ওনার ঠোঁটের কোণায় হাসি, আমাকে উদ্দেশ্য করে বিদ্রুপ ভরা হাসি ছুড়ছেন। আমার রাগ তখন আরও বেড়ে গেল। আমি চলে যেতে চাইলে উনি দ্রুত উঠে দরজা বন্ধ করলেন। তারপর আমার হাত ধরে টেনে বিছানায় নিয়ে বসালেন। আমি নাক উঁচু করে রেখেছি, একটা কথাও বলবো না বলে ঠিক করেছি। উনি বলতে লাগলেন, তোমার সাথে মজা করলাম একটু, দেখলাম খেপালে তোমাকে কেমন লাগে। ভিতরে ভিতরে চমকালেও আমি বাইরে থেকে ঠাট বজায় রেখেছি, প্রতিউত্তর করলাম না। তিনি আবার বললেন, বোকা মেয়ে, আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতোই তবে কেন তোমাকে বিয়ে করতাম? আর বিয়ের আগে ক্লিয়ার করতাম না বলো? তাহলে কেন অবহেলা করলেন? অভিমানে গলা বার হয়ে এলো আমার, চোখ টলমল করছে। উনি এবার আমার কাছে এলেন, খুব কাছে, যত কাছে এলে আমার নিঃশ্বাসের উত্তাপ ওনার গায়ে লাগে। আমি শিহরিত বোধ করলাম, আটসাট হয়ে বসে রইলাম উত্তরে আশায়। ভেতরটা খুশিতে কেঁপে কেঁপে উঠছে। আমার সঙ্গে নিশ্চয়ই মজা করেছেন উনি। আমি ভীষণ নার্ভাস ছিলাম। কিভাবে বললে তুমি ব্যাপারটাকে মজার চোখে দেখবে না তা ঠিক করতে গিয়ে এই পন্থা মাথায় এলো। তাই একটু রুডো সেজেছিলাম আর আলাদা থেকেছি, নিজেকেও প্রস্তুত করেছি। আর তোমার কাছে হাসির পাত্র হয়নি, নইলে তো সারা দেশে বলে বেড়াতে বিয়ের রাতে তোমার ভয়ে আমি অন্য ঘরে ঘুমিয়েছিলাম। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, এতটাই খারাপ না আমি? একবার বলে দেখতেন, আমি কখনোই অন্য মাইন্ডে নিতাম না, বরং আপনাকে সময় দিতাম, নিজেও নিজেকে প্রস্তুত করতাম। কিসের জন্য? আমার আদর খাওয়ার জন্য, বলে উনি চোখ টিপলেন। আমি অভিমান রাগ সব ভুলে লজ্জায় মিশে গেলাম। মাথা নুইয়ে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছি। আমার অবস্থা দেখে তিনি খানিকটা সরে বসলেন। আমি স্বস্তি পেলাম। মিটিমিটি চোখে তার দিকে তাকালাম। প্রসঙ্গ ঘোরাতে প্রশ্ন করলাম, আর ওই কথাগুলো আপনি ফোনে কাকে বলছিলেন যে আপনার 7 বছরের সম্পর্ক? ওটা? উনি হাসলেন, পকেট থেকে ফোন বের করে নাম্বার দেখালেন। অধরা নাম দিয়ে সেভ করা। বললেন, দেখো, অধরাকে বলছি। আরে তুমি আসছো আমি টের পেয়ে এমনটা করছি, বলছি তোমার সাথে প্রাঙ্ক করছি। আর অধরাকে আগে সেট করে নিয়েছিলাম। বিশ্বাস না হলে ওর সাথে কথা বলে দেখতে পারো। বিশ্বাস করেছি। আচ্ছা যাও, আমি মাপ চাইলাম। জানি যা করেছি খুব ভুল। মজা করতে গিয়ে তোমাকে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলছি। অবশ্য এটা না করলে কখনোই বুঝতাম না আমাকে তুমি ইতিমধ্যেই কতটা ভালোবেসে ফেলছো। আমি চুপ করে রইলাম। এই কথার জবাবে কি বলতে হয় আমি জানি না। তিনি ক্ষণকাল চুপ করে থেকে ফের প্রশ্ন করলেন, আচ্ছা রূপ, যদি সত্যি আমার জীবনে কেউ থাকতো আর তুমি সেটা বিয়ের পর জানতে পারতে, তবে কি করতে? আমি অশ্রুসিক্ত চোখে তাকালাম। জানি না কেন ভীষণ কান্না পাচ্ছে আমার। কেন পাচ্ছে বলতে পারবো না। কিছু কিছু কান্নার কারণ হয় না, হয়তো এটা সুখ কান্না। আমি নির্মল গলায় বললাম, আমি চলে যেতাম। কারো কাছে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চাই না, অভিশাপ কুড়াতে চাই না। নিজের স্বামীকে এত সহজে ছেড়ে দিতাম কেন? আপনি শোনেননি, জোর করে কাউকে ধরে রাখা যায় না। আপনি তো মানুষ, বিড়াল কুকুর না যে জোর করে খাঁচায় ভরে পোষ মানাবো। উনি চুপ হয়ে গেলেন। আমি উঠে দাঁড়ালাম। উনি ডাকলেন, রূপ। জি। কই যাচ্ছ? বারান্দায়। কি দরকারে? চাঁদ দেখব। ঝিরিঝিরি বাতাস বইছে, নিস্তব্ধ নিগুড় প্রকৃতি। বারান্দায় সামনে একটা চিপা গলি। আপাতত গলিতে কেউ নেই। গলির শেষ মাথায় টিমটিমে আলো দেওয়া হলদেটে আলো জ্বলছে। সে আলোর দয়ায় গলির এই মাথায়ও হালকা পাতলা সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু সবই অস্পষ্ট, অন্ধকারাচ্ছন্ন। আমি এক পলক সেদিকে চেয়ে পুনরায় আকাশ দেখায় মনোযোগ দিলাম। আমার ভেতরটা ঢিপ ঢিপ করে কাঁপছে। আমি জানি উনি আসবেন। আমি জানি আজ রাতে কিছু হবে যা বদলে দেবে আমার চিরচেনা পুরো পৃথিবী। আমাকে হারিয়ে নিয়ে যাবে নতুন কিছু আশাদনে। আমি জানি নিজেকে হারিয়ে তাকে চিনতে পারবো পুরোপুরি।
এই আকুতি, এই কামনা, এই প্রণয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মন চিৎকার করে বলছে, আপনি আসুন, আমাকে ভালোবাসুন, আদর করুন। সাক্ষী থাকুক এই রাতের প্রহর। ওই চাঁদ যেন লজ্জা পেয়ে নিজেকে মেঘের তলায় আড়াল করে নেয়। কোথায় আপনি? আসছেন না কেন? নাসিকা পথ বেয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই আমার পেছনে তাকে আবিষ্কার করলাম। আমাকে আড়াল করে আমার উপর দিয়ে দুহাতে গ্রিল চেপে ধরেছেন উনি। ওনার বুক আমার পিঠে মিশে গেছে। আমার শরীর ঘাম ছাড়লো। এতটা নার্ভাস জীবনে আর কখনোই হয়নি। আমি গুটিসুটি মেরে রইলাম। উনি প্রশ্ন করলেন, আকাশটা ভীষণ সুন্দর, তাই না? আমি মাথা হেলিয়ে হ্যাঁ বললাম। তোমার মতো? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতেও বেশি? আমি মাথা হেলিয়ে না বললাম। তোমার চাইতে কম? এবার মুখে বললাম, জানি না। উনি ফট করে আমাকে টেনে মুখোমুখি করে নিলেন এবং অধরে অধর মেশালেন। আমি স্তম্ভিত পুরোপুরি। ওখানেই আমার নিঃশ্বাস আটকে এলো। ওখানেই আমার মরণ যেন। আমি অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। নিজের হাত জোড়া কখন যে ওনার পিঠ খামচে ধরেছে জানি না। যখন সম্বিত ফিরে পেলাম তখন অনেক সময় পেরিয়ে গেছে। আমার ঘাড়, গলা, গাল, চোখ সব কিছুতে ওনার স্পর্শ লেগে গেছে। এলোমেলো চুলের আমি এক ছুটে ঘরে প্রবেশ করবার সিদ্ধান্ত নিলাম। ওনার দিকে পিঠ দিয়ে বুকের আঁচল ঠিক করছি। খেয়াল করলাম কেউ একজন গোলের কিনারে দাঁড়িয়ে আছে। তার জ্বলন্ত চোখ আমাদের দেখছে। আমার আপদ মস্তক শিরশির করে উঠল। মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার বেরিয়ে এলো, বাবার বাড়ি সকালবেলাতে চলে এসেছি। আমার বড় ভাই সুমন এবং বড় ভাবি হিয়া গিয়ে আমাদের দুজনকে নিয়ে এসেছে। গতকাল রাতের ঘটনাটা এখনও মাথা থেকে সরেনি। চিৎকার দেওয়ার কারণ কি জানতে চাইলে আমি কিছুই বলতে পারিনি তাকে। আর অবাক করা বিষয় হলো, সেই চোখ জোড়াও উধাও হয়ে গেছিল নিমিষেই। প্রহর সাহেবকে বারান্দায় রেখে আমি ঘরে চলে আসি। এরপর ঘুমানোর বাহানা করে মাঝরাত পর্যন্ত শুয়ে থাকি। তিনি আরও একবার আমার কাছে আসতে চেয়েছিলেন। কেন যেন আমার মন টানেনি। কোথাও কিছু একটা চলছে, এরকমটা মনে হচ্ছিল বারবার। ষষ্ঠ ইন্দ্রিয় নাকি সব সময় আগে থেকে অনেক কিছুর জানান দিয়ে দেয়। আমার বেলাতেও তাই হচ্ছে হয়তো। অর্থাৎ যাই ঘটছে তা জানতে হবে আমাকে, এবং তা অতি দ্রুতই। কোনো কিছু নিশ্চিত না হয়ে আমি প্রহর সাহেবকেও কিছু বলতে পারছি না, আবার অন্য কাউকে শেয়ারও করতে পারছি না। আচ্ছা, ঝামেলাতে পড়েছি। মনের উসখুসানি নিবাতে কিছু করা অতীব প্রয়োজন। গতকাল রাতে আরও যে জিনিসটা লক্ষ্য করেছি তা হলো, আমি শোয়ার পরে প্রহর সাহেব শুয়ে পড়েননি। ফোন নিয়ে প্রায় ঘন্টা 2 বসেছিলেন। উনি ভেবেছেন আমি ঘুমাচ্ছি, কিন্তু আমি সজাগ ছিলাম এবং তাকে পর্যবেক্ষণ করছিলাম। হয়তো বেচারাকে কাছে আসতে দেয়নি বলে মন খারাপ ছিল, অথবা ঘুমাচ্ছিল না তাই ফোন ঘাঁটছিল। স্বাভাবিক একটা বিষয়, তবুও কেন যেন অস্বাভাবিক লাগছে। আমার ভেতরটাই সন্দেহ দিয়ে বোঝাই। ধুর, নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। হিয়াভাবে ঘরে ঢোকায় আমি নড়ে চড়ে বসলাম। তাকে দেখে বুঝলাম তিনি অবাক কোনো কারণে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাবি? নায়রের জামাই বউ আসে থাকে, 2 দিনের দিন ও বাড়ি থেকে কেউ এসে খেয়ে দে তোদের নিয়ে যাবে, এমনটাই তো নিয়ম জানতাম। কেন? তো ননদ চলে আসছে নাচতে নাচতে, দেখ বাইরে গিয়ে। আমি বিস্ময় নিয়ে বললাম, আমার ননদ? অধরার নাম করে মেয়েটার কথা বলছি। আমি রীতিমতো ঝটকা খেলাম। এখানে অধরা কেন এসেছে? কি কারণ? অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাবির দিকে। ভাবের চোখ মুখ কুঁচকে রয়েছে, যা দেখে অনুমান করতে পারছি অনেক কিছু। আমার ভেতরটা ধুকধুক করে উঠল। হিসাব মিলাতে চেষ্টা করলাম। গতকাল রাতে ওই ফোনে কথা বলার ব্যাপারটার সময় অধরার নাম দিয়ে চালিয়ে দিয়েছেন প্রহর সাহেব। আবার আজকে আমাদের বাড়িতে এই মেয়ে হাজির। এছাড়াও বিয়ের সময় অধরা কিছু কিছু ব্যাপার আমাকে খুব রাগিয়ে দিয়েছিল। যেমন বারবার আমার বরের পাশে এসে বসে থাকা, ওনার হাত ধরে টানাটানি করা, ওনার সাথে ঘেঁষাঘেঁষি করা, আমাকে দেখিয়ে দেখে ওনার সাথে খুব ক্লোজলি ছবি তোলা। এগুলো স্বাভাবিক মাইন্ডে নেওয়ার চেষ্টা করলেও কেন যেন এখন সবটাই অস্বাভাবিক লাগছে। রাগে ফের চোয়াল শক্ত হয়ে এলো আমার। পরিবর্তনটা ভাবি লক্ষ্য করে আমার কাঁধে ধাক্কা দিল। কিরে, এভাবে মুখ শক্ত করে আসিস কেন? কিছু না ভাবি, গমগমে কণ্ঠস্বরে বললাম আমি। ভাবি বিশ্বাস করলেন না। উনি আমাদের বাড়িতে আছেন বছর 3 সময় হবে, অথচ সম্পর্কটা যেন আজন্মের। মায়ের পর যদি কেউ ভীষণ ভালোবাসা দিয়ে থাকে আমাকে, তবে সেই ভাবি। ইনি আমার বান্ধবীর ন্যায়, সবসময় সব কিছু শেয়ার করি, সেও করেন। ভাবির থেকে এসব যে লুকাতে পারবো না তা জানা কথা, তাই লুকালাম না। ভাবিকে নিজের সন্দেহের সব কথা খুলে বললাম।
সব শুনে হিয়া ভাবি থ হয়ে বসে রইলেন। আমার চোখে অশ্রু টলমল করছে। বিয়ে নিয়ে, সংসার নিয়ে, স্বামী নিয়ে ভীষণ 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 স্বপ্ন ছিল আমার চোখ জুড়ে। তা বোধ করি ভাবিও ভালো করেই জানেন। সে আমার কপালে এরকম কিছু ঘটবে আশা করিনি কখনো। মাকে দেখে চোখের জল সামলালাম। মা বললেন, কি রে, তোমরা দুজনে কি গুটুর গুটুর করো? আর রূপ, তোর ননদ আসছে, তুই ঘরে কোণে খুঁটি গাড়ছিস কেন? আয়, বাইরে আয়। ও মা, তুই কাঁদিস কেন? তোর চোখে পানি কেন? মা কথা বলতে বলতে কাছে এলেন। আমি দ্রুত চোখ মুছলাম। ভাবি বললেন, রূপের চোখে কি যেন ঢুকছে আম্মা, আমাকে দেখাচ্ছিল। আমিও ভাবের কথায় তাল মেলালাম। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন। বোধহয় বিশ্বাস করলেন না, অথবা বিশ্বাস করতেও পারেন। আমি কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। এসে দেখতে পেলাম প্রহর সাহেবের কাজ ঘেঁষে অধরা বসে রয়েছে। প্রহর সাহেব বিব্রত অধরার কারণে। আমি ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। অধরা বলল, ভাই আমাকে রেখে একা একা শ্বশুরবাড়ির আদর খেতে চলে এসেছে ভাবি, তাই আমিও চলে এলাম। এটা তো তোমার শ্বশুরবাড়ি না অধরা, তোমার ভাইয়া হাজারবার আসবে, তার মানে কি তুমিও হাজারবার আসবে? ঠোঁটে হাসি রেখে কথাটি বললাম আমি। অধরার মুখে কালো মেঘ জমলো দেখলাম। প্রহর সাহেব অদ্ভুত চোখে আমাকে দেখছেন। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, মজা করলাম, এসেছো, খুশি হয়েছি। অধরা মন খারাপ করে বলল, থাক ভাবি, আমার আশাতে আপনি যে একটু খুশি হননি তা দেখে বুঝতে পারছি। পিছন থেকে হিয়া ভাবে এসে বললেন, শোনো, বিয়ের পর স্বামী স্ত্রী সবসময় পার্সোনাল সময় কাটাতে চায়। এই সময় কেউ ডিস্টার্ব করুক এটা ভালো দেখায় না, আর তারাও বিরক্ত হয়। তুমি অন্যভাবে নিও না কথাটা। তবে তোমার এখন বেড়াতে আসা ঠিক হয়নি। অধরা শক্ত সোয়ালে বলল, তাহলে আমি চলে যাই। আমি খুব খুব দুঃখিত ভাবি। অধরা উঠে দাঁড়ালে প্রহর সাহেব ওর হাত টেনে ধরে বলল, রাগ করিস না প্লিজ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ও থাকো, কি সমস্যা? আমাদের ব্যক্তিগত টাইমের সময় ও তো আর আসতেছে না। না না, আমি আসাতে তোমাদের অনেক ঝামেলাতে ফেলে দিচ্ছি, চোখ মুখ কালো করে বলল অধরা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে তামাশা দেখলাম। প্রহর সাহেব বারবার ওকে থাকার জন্য বলছেন, আর অধরা মুচড়ামুচড়ি করছে। আমি স্মিত হাসিয়ে বললাম, থাকো অধরা, জীবনের সবচেয়ে বড় জিনিসটাই তোমার দায়িত্বে দিয়ে দিলাম, হয়তো এটাই শেষ দেখা আমাদের। বলে গটগট করে হেঁটে চলে এলাম ছাদে। রেখে এলাম তিনটি থমথমে মুখ। আমার ভীষণ খারাপ লাগছে, ভীষণ। সব কিছু কেমন খাপছাড়া হয়ে গেছে। জীবনের রঙগুলো বেরঙিন হয়ে গেছে। চঞ্চল আর ছটফটে আমি আমাকে হারিয়ে ফেলেছি। সবচেয়ে পছন্দের কাজটি করতেও মন সায় দেয় না। কেন এমন হলো? কি দোষ ছিল আমার? যতবার ভাবি ততবারই মনটা হাওমাও করে কাঁদে। নীরবে চোখ মুছছে। ঘাড়ে কারো স্পর্শ অনুভব করতে পিছন ফিরে তাকালাম। রক্তচক্ষু করে প্রহর সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন। আমি বললাম, কিছু বলবেন? উনি খেকিয়ে উঠলেন, সমস্যা কি তোমার? এইভাবে আমাকে অসম্মানিত না করলে হতো না? নাকি তোমাদের বাসায় আসছি দেখে কলিজা বড় হয়ে গেছে? এখানে কলিজা বড় হওয়ার কি দেখলেন? একটা টান দিব ধরে দম বের হয়ে যাবে, বুঝছো? আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। ইনি দেখছি আমার গায়ে হাত দিতেও দ্বিতীয়বার ভাববেন না। তামসা করতেছো তুমি আর তোমার ভাবি মিলে? আমার বোনটা একটু আসছে না হয় কাউকে না বলে, তাতে কি হয়েছে? ভাত কম পড়ছে তোমাদের বাসায়, নাকি তোমার আব্বার খাওয়ানোর সামর্থ্য নাই? সহ্য হলো না এই মুহূর্তে আর। সজোরে ধাক্কা দিয়ে বসালাম ওনার গায়ে। দ্বিতীয় ধাক্কা দিতে গেলে উনি আমার হাত ধরে বসলেন। গালে থাপ্পড় লাগাতে 1 সেকেন্ডও সময় নিলেন না। শুনলাম ভীষণ বাজে ভাষায় আখ্যায়িত করছেন আমাকে। বলছেন, গলায় একটা চিপা দেব, রুহু বাইর করে ফেলবো তোর। তুই চিনোস আমাকে? চিনোস? তোর মতো মেয়ে আমার পায়ের তলারও যোগ্য না। অধরা যদি তালবাহানা না করতো তাহলে আজ ও আমার ওয়াইফ থাকতো। তোর মতো মেয়ের টাইম নাই আমার কাছে। যা সর, তালাক দিলাম তোকে, 3 তালাক। আমি স্তব্ধ হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। চোখে কান্না, গালে যন্ত্রণা, অথচ বুকে শান্তি। অবশেষে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি হতে চলেছে আমার।